এখন বাস্তব সংখ্যা, আমাদের অধ্যায়টার নাম হচ্ছে বাস্তব সংখ্যা, কিন্তু 41-এর পরীক্ষার পরে এই অধ্যায়টার নাম আর বাস্তব সংখ্যা নেই। বাস্তব সংখ্যা মানে বাস্তব সংখ্যার অঙ্ক আসবে, কিন্তু 41 BCS অবাস্তব সংখ্যার অঙ্ক আসছে। 40 BCS পর্যন্ত যারা আমার ক্লাস করেছে, আমি ক্লাসেই বলে দিয়েছি যে আসলে বাস্তব অবাস্তব সংখ্যা সম্পর্কে পড়ার দরকার নেই, কিন্তু এই 41 BCS আসার পরে আমরা অবাস্তব সংখ্যা সম্পর্কেও কিছুটা ধারণা রাখতে হবে, যেহেতু প্রশ্ন চলে আসছে। তো প্রথমে আমরা আসলে পড়াটা শুরু করবো একদম সংখ্যারও বেসিক থেকে, তার মানে অঙ্ক থেকে। অঙ্ক জিনিসটা কি? অঙ্ক আমরা যদি অঙ্ক, আমরা যে সংখ্যাগুলো লিখি এই সংখ্যা প্রকাশের এককে অঙ্ক বলে, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে এই দ্বারা একদিনে দুইটা টপিক্স করবেন না। যাদের যেমন যারা পুরাতন আছে তারা তো অলরেডি বাস্তব সংখ্যার ক্লাস করেছে, তারা তো বাস্তব সংখ্যার ক্লাস করবে না, তারা হচ্ছে 5 নম্বর ক্লাস করবে বিকালবেলা। আর যারা হচ্ছে নতুন স্টুডেন্ট তারা 1 নম্বর মানে একদম খাটিগুলি ক্লাসকে প্রথম ক্লাস এখান থেকে শুরু করবে। এখন মানে পাইলেই যে খাইতে হবে ব্যাপারটা এরকম না, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা খাবেন। আমরা দুইটা ক্লাস দিয়ে রাখছি কারণ আমাদের অনেক পুরাতন স্টুডেন্ট আছে, অনেক নতুন স্টুডেন্ট আছে। নতুন স্টুডেন্টরা একটা নতুন অধ্যায় থেকে শুরু করলাম পাটিগণিত, আর পুরাতন স্টুডেন্টদের জন্য আমাদের যেহেতু 5 নম্বর ক্লাসটা বাকি আছে, আমরা 5 নম্বর ক্লাসটা দিয়েছি। এই তো সিম্পল ব্যাপার। কারণ একদিনে দুইটা ক্লাস দেখলেই যে আপনি করবেন এরকম না, আর এগুলো ক্লাস বারবার হবে। আপনারা একটা জিনিস মাথায় নেন, আপ টু এক্সাম পর্যন্ত এই ক্লাসগুলো বারবার হবে। এই বাস্তব সংখ্যার ক্লাস একবার নিয়েছি, আজকে আবার নিচ্ছি, আবার ভবিষ্যতে নিব, আবার নিব, এইভাবে পরীক্ষা পর্যন্ত ক্লাস হতেই থাকে। ধন্যবাদ। তাহলে অঙ্ক কি? সংখ্যা। সংখ্যা যে আমরা লিখি এই সংখ্যা প্রকাশের একক গুলোকে বলা হয় অঙ্ক। 0 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে অঙ্ক। এর মধ্যে শূন্য যে সংখ্যাটা বা শূন্য যে অঙ্কটা, সে একা একা ব্যবহার হতে পারে না। একা একা যেহেতু ব্যবহার হতে পারে না, একে বলা হয় নির্ভরশীল অঙ্ক। এ অন্যের উপরে নির্ভরশীল, এটা হচ্ছে নির্ভরশীল অঙ্ক। আর 1 থেকে 9 পর্যন্ত এরা হচ্ছে সার্থক অঙ্ক। তাহলে 0 হচ্ছে নির্ভরশীল অঙ্ক, আর 1 থেকে 9 পর্যন্ত এই 9টা হচ্ছে সার্থক অঙ্ক। অঙ্ক কি? সংখ্যা প্রকাশের এককে অঙ্ক। এখন আমি যদি এই যে অঙ্কগুলো এগুলোকে কোনো না কোনো ভাবে ব্যবহার করি, তাহলে আমরা সংখ্যা পেয়ে যাবো। যেমন ধরেন আমি 2 আর 3 এই দুটাকে একসাথে ব্যবহার করলাম, তাহলে কত হলো? 23। এই 23টা হচ্ছে একটা সংখ্যা। যেমন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় 3 কি, 3 হচ্ছে অঙ্ক। এখন আপনি যদি বলেন স্যার 3টি কি, 3টি, তাহলে 3টি হচ্ছে সংখ্যা, কারণ 3কে ব্যবহার করা হচ্ছে। 3 ব্যবহারের পূর্বে অঙ্ক, ব্যবহার হওয়ার সাথে সাথে সংখ্যা। ঠিক আছে? তাহলে সংখ্যা প্রকাশের এককে অঙ্ক বলে। 0 হচ্ছে নির্ভরশীল অঙ্ক, এগুলো হচ্ছে সার্থক অঙ্ক। এই অঙ্কগুলোকে ব্যবহার করলে সংখ্যা পাওয়া যাবে। এই যে সংখ্যাগুলো, আমরা যে সংখ্যা লিখবো, এই সংখ্যা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এখন এবার আমাদের বুঝতে হবে যে বাস্তব সংখ্যা ব্যাপারটা কেমন, অবাস্তব সংখ্যা ব্যাপারটা কেমন। বাস্তব সংখ্যা ব্যাপারটা কি?
বাস্তব সংখ্যা ব্যাপারটা হচ্ছে, ধরেন একটা সংখ্যা আমি লিখলাম √5, এই সংখ্যাটা বাস্তব সংখ্যা নাকি অবাস্তব সংখ্যা আমাকে প্রশ্ন করা হয়। তাহলে যে সংখ্যাকে বর্গ করলে ধনাত্মক সংখ্যা পাওয়া যায়, ঠিক আছে, তাহলে এটা যদি আমরা বর্গ করি স্কয়ার রুট কাটা গিয়ে এখানে 5 থাকবে, মানে +5। আর যদি আমরা এরকম সংখ্যা হয়, আচ্ছা, আর যদি এরকম সংখ্যা হয় যে কোন সংখ্যা আছে যে সংখ্যাকে বর্গ করলে অঋণাত্মক সংখ্যা পাওয়া যায়, তাহলে এই সংখ্যাগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা। আর অবাস্তব সংখ্যা ব্যাপারটা কি, ধরেন এটা একটা সংখ্যা, এই সংখ্যাকে যদি আমরা বর্গ করি, তাহলে আমরা জানি এই 2 আর স্কয়ার 2 বাদ করে এখানে থাকবে হচ্ছে -5, তার মানে ঋণাত্মক সংখ্যা। তখন এই সংখ্যাটাকে বলা হবে অবাস্তব সংখ্যা। তাহলে এটাকে আমরা কিভাবে মনে রাখবো? কোন সংখ্যাকে বর্গ করলে যদি ধনাত্মক পাওয়া যায়, অথবা কোন সংখ্যাকে বর্গ করলে যদি অঋণাত্মক সংখ্যা পাওয়া যায়, তাহলে এটাকে আমরা বলছি ধনাত্মক সংখ্যা, এটাকে আমরা বলছি অঋণাত্মক সংখ্যা, এটাকে আমরা বলছি ঋণাত্মক সংখ্যা। কোন সংখ্যাকে যদি বর্গ করে ধনাত্মক পাওয়া যায় অথবা কোন সংখ্যাকে যদি বর্গ করে অঋণাত্মক পাওয়া যায়, তাহলে সেই সংখ্যাগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। আর কোন সংখ্যাকে যদি বর্গ করে ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়, তাহলে ওই সংখ্যাগুলোকে আমরা বলবো অবাস্তব সংখ্যা। ঠিক আছে, বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা আমরা এইভাবে চিনবো, যে বর্গ করব, যে সংখ্যা আমাকে দিবে, যে একটা সংখ্যা দিয়ে বললো এটা বাস্তব নাকি অবাস্তব, তখন আমরা সেই সংখ্যাটাকে বর্গ করব। যদি ধনাত্মক অথবা অঋণাত্মক পাই, তাহলে আমরা বলবো ওই সংখ্যাটা হচ্ছে বাস্তব। আর যদি আমরা বর্গ করার পরে ঋণাত্মক পাই, তাহলে আমরা বলবো সেই সংখ্যাটা হচ্ছে অবাস্তব। সাধারণত অবাস্তব সংখ্যা মানে রুটের ভিতরে মাইনাস থাকবে, তাহলে সেই সংখ্যাটা হয়ে যাবে অবাস্তব সংখ্যা। আচ্ছা, অবাস্তব নিয়ে দুই একটা অঙ্ক করতে হয়, একদমই মানে বেসিক টাইপের অঙ্ক। যদি আপনাকে বলা হয় √5 ইন্টু, সে ধরেন √2, তাহলে এইটার ক্যালকুলেশন আপনি কিভাবে করবেন? তো যেটা আমরা নর্মালি ভুল করি, সেটা হচ্ছে আমরা জানি রুটের ভিতরে সংখ্যাগুলোকে গুণ করা যায়। তখন আমরা এটা করি কি, এখানে পুরো একটা রুট লিখি, এবার আমরা -2 আর -5 গুণ করি, করে আমরা লিখি √10। এই পদ্ধতিটা হচ্ছে ভুল পদ্ধতি। তাহলে এখানে কি আসবে? এখানে এরকম ভাবে সমাধানটা, √5 ইন্টু -1, √2 ইন্টু -1। এই যে এইটা হচ্ছে √5 ইন্টু এই যে √-1, এই যে √-1, এটা সমান সমান হচ্ছে i স্কয়ার। √-1 মানে হচ্ছে i স্কয়ার। সরি, √-1 না, মানে কি বলতেছে, এই যে রুটের ভিতরে যদি এভাবে -1 থাকে, তাহলে এই -1 মানে হচ্ছে i স্কয়ার। তাহলে এখানে আমরা লিখব √5 ইন্টু i স্কয়ার ইন্টু, এখানে আমরা লিখব 2 ইন্টু এই মাইনাস মানে হচ্ছে i স্কয়ার। রুটের ভিতরে যে মাইনাসটা থাকে তাকে আমরা i স্কয়ার বলি। তাহলে এটা হবে √5 ইন্টু i, এটা হবে √2 ইন্টু i।
ঠিক আছে, তাহলে এটা হবে রুট। এবার আমরা এটা একটা গুণ করলে 10 পাবো ইনটু আই স্কয়ার। এই আই স্কয়ার মানে হচ্ছে -1, রুট ওভার 10 ইনটু -1, তার মানে মাইনাস রুট ওভার 10। ধন্যবাদ। এই তো আপনারা তো ভালো পারেন আমার থেকে। ঠিক আছে, তাহলে রুটের ভিতরে যখন কোনো -1 থাকবে তার পরিবর্তে আমরা লিখতে পারি আই স্কয়ার। এই -1 এর পরিবর্তে আমরা আই স্কয়ার লিখলাম, ওই -1 এর পরিবর্তে আমরা আই স্কয়ার লিখলাম। এবার আমরা রুট করলাম, √5 আই √2 আই। এবার √5 আর √2 গুণ করে হবে হচ্ছে √10 আই স্কয়ার। এই আই স্কয়ারের পরিবর্তে আবার একটু -1, এটা সমান সমান আমরা লিখতে পারবো মাইনাস রুট ওভার 10। অবাস্তব সংখ্যা সম্পর্কে এইটুকু শিখলেই হবে, বেশি শেখার দরকার নেই। এইটুকু আগে লাগতো না, এই যে 41 বিসিএস এ হঠাৎ করে অবাস্তব সংখ্যার অঙ্ক দেওয়ার কারণে আপনাদের এইটুকু লাগছে। ঠিক আছে, আচ্ছা এবার বাস্তব সংখ্যা আসেন। আমরা বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা চিনতে গিয়ে তিনটা ধারণা পাইছি, একটা হচ্ছে ধনাত্মক, একটা অঋণাত্মক, একটা ঋণাত্মক। এবার আমরা ধনাত্মক, অঋণাত্মক আর ঋণাত্মক সম্পর্কে শিখব। -√10, ভাই 10 √10, রুট আছে ওখানে একটা, আপনারা রুট মিস করছেন। ঠিক আছে, তাহলে এবার আমরা তিনটা সংখ্যা সম্পর্কে ধারণা নিব। একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, একটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা, একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে ধনাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। স্যার লাস্টে তো মাইনাস, স্যার এখানে -√10 লিখছি তো, একটু মনোযোগ দিয়ে দেখেন। আপনারা আসলে নিজেরা কমেন্টস পড়তে এবং কমেন্টস করতে ব্যস্ত, তো আপনারা খেয়াল করছেন না। এই যে আই আর আই গুণ করে আই স্কয়ারের পরিবর্তে -1, এখন √10 আর -1 গুণ করলে -√10। এই মাইনাসটা তো বাহিরে। একটু মনোযোগ দেন, প্রথম 30 মিনিট কোনো কমেন্টস করিয়েন না। কোনো কমেন্ট যদি না করেন 30 মিনিট পর আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। বাস্তব সংখ্যার ক্লাস 1 ঘন্টা করেন, 1 ঘন্টা একদম কোনো কমেন্টস ছাড়া আপনারা হচ্ছে ক্লাস করেন, তাহলে আপনাদের কোনো প্রশ্নই থাকবে না। এই যেগুলো প্রশ্নের উত্তর দিচ্ছে এরা আগের ব্যাচের স্টুডেন্ট, এরা আগে এগুলো ক্লাস করছে, এই জন্য এরা এখন আপনাদের কমেন্টস করে করে ক্লাসের পরিবেশ নষ্ট করছে। আমি বলি না যে কমেন্টস করে মাঝে মাঝে রাগ ওঠে, তোমরা ক্লাস করছো, তোমরা চুপচাপ থাকবে না। ওদের হাত সবসময় কামড়াতেই থাকবে, কারণ ওরা ক্লাসটা করেছে।
সুতরাং ওদের কমেন্টসের দিকে আপনারা মনোযোগ দিবেন না, আপনারা ক্লাসের দিকে মনোযোগ দিন। আর ওরা কমেন্টস করার কারণে কি হচ্ছে, আমি মাঝে মাঝে মানে কমেন্টস যে করবো একটা ইম্পর্টেন্ট কমেন্ট, সেখান থেকে মনোযোগটা হারাই ফেলছি। ধন্যবাদ। তাহলে ঋণাত্মক, অঋণাত্মক এবং ধনাত্মক এই তিনটা কথা আমরা পাইছি, যে কোন সংখ্যার বর্গ যদি অঋণাত্মক অথবা ধনাত্মক হয় তাহলে বাস্তব সংখ্যা, আর কোন সংখ্যার বর্গ যদি ঋণাত্মক হয় তাহলে সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তাহলে এই যে তিনটা কথা পেলাম, তাহলে আমাকে জানতে হবে ধনাত্মক সংখ্যা কি, ঋণাত্মক সংখ্যা কি, অঋণাত্মক সংখ্যা কি। দেখেন, শূন্য হচ্ছে এটা নির্ধারক। শূন্য থেকে যদি কোনো সংখ্যা বড় হয়, শূন্য থেকে কোনো সংখ্যা যদি বড় হয়, যেমন সংখ্যাটা হতে পারে 1, 2, 3/4, 4/3, 5.2। এই যে শূন্যর থেকে বড় আমরা যে সংখ্যাগুলো পাবো, এই সংখ্যাগুলোকে আমরা বলবো ধনাত্মক সংখ্যা। আর এই শূন্য থেকে ছোট যে সংখ্যাগুলো পাবো, -1, -2, -3/4, -5.2, এই সংখ্যাগুলো হচ্ছে শূন্যর থেকে ছোট। এই শূন্যর থেকে ছোট হলে সেই সংখ্যাগুলোকে বলা হয় ঋণাত্মক সংখ্যা, আর শূন্যর থেকে বড় সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা। শূন্য হচ্ছে নির্ধারক। এখন যদি এরকম হয়, আমরা এখন বলবো যে স্যার শূন্য থেকে বড় নিলেন, শূন্য থেকে ছোট নিলেন, তাহলে শূন্যকে আমরা কোথায় নিই? তো অঙ্কের ক্ষেত্রে গণিতবিদরা কি করছে, এই শূন্যটাকে ধনাত্মকের সাথে নিয়ে নিচ্ছে। তাহলে শূন্যটাকে কার সাথে নিচ্ছে? ধনাত্মকের সাথে নিচ্ছে। এবার এই শূন্য সহ যদি আমরা ধনাত্মক সংখ্যাগুলোকে বিবেচনা করি, তাহলে এগুলোকে বলা হচ্ছে অঋণাত্মক সংখ্যা, মানে এই সংখ্যাগুলো ঋণাত্মক নয়। তাহলে শূন্যর থেকে যদি বড় হয়ে যায়, আমরা শুধু এই সংখ্যাগুলো শুধু নেই, তখন এটাকে বলা হবে ধনাত্মক সংখ্যা। আমরা যদি শুধু এই সংখ্যাগুলো নেই যেগুলো শূন্য থেকে ছোট, সেগুলোকে বলা হবে ঋণাত্মক সংখ্যা। কিন্তু আমরা নেওয়ার সময় যদি শূন্য সহ ধনাত্মক সংখ্যাগুলোকে নেই, তাহলে এগুলোকে বলা হবে অঋণাত্মক সংখ্যা। শূন্যগুলোকে বা শূন্যকে ঋণাত্মকের সাথে নেওয়া হয় না, নেওয়া হয় তার সাথে ধনাত্মকের সাথে। এখন আপনি বলবেন যে স্যার এখানে ধনাত্মক সংখ্যা এগুলো বলছেন, আবার এখানে এই ধনাত্মক সংখ্যাগুলোকে অঋণাত্মক সংখ্যা বলছেন, ব্যাপারটা আমাদের জন্য একটু কনফিউশন। তা আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি এখানে একটা উদাহরণের মাধ্যমে। হ্যাঁ, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে 7, 8, 9 এগুলো কি সংখ্যা, 7, 8, 9 এগুলো কি সংখ্যা, তাহলে আপনি জানেন এই সবগুলো হচ্ছে শূন্যর থেকে বড়, তখন আপনি বলবেন এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। আর যদি এই এক্সাম্পলটা আপনাকে জিজ্ঞেস করা হতো যে 7, 0, 8, 9 এগুলো কি সংখ্যা, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে কি আছে? ধনাত্মক সংখ্যাগুলো আছে, আবার শূন্য আছে। তার মানে এখানে শূন্য সহ ধনাত্মক সংখ্যা আছে। তো আপনার এক্সাম্পল গুলোর মধ্যে যখন শূন্য সহ ধনাত্মক সংখ্যা থাকবে, তখন আপনি তাকে আর ধনাত্মক সংখ্যা বলতে পারবেন না, তখন আপনাকে এটা বলতে হবে অঋণাত্মক সংখ্যা। তার মানে আপনাকে যখন প্রশ্নটা জিজ্ঞেস করবে এটা ধনাত্মক না অঋণাত্মক, আপনার এক্সাম্পল গুলো যদি শুধু ধনাত্মক হয়, অর্থাৎ শুধু শূন্য থেকে বড় থাকে, তাহলে আপনি বলবেন ধনাত্মক। আর যদি আপনার এক্সাম্পল গুলোর মধ্যে শূন্য সহ ধনাত্মক গুলো থাকে, তখন আপনি তাকে বলবেন অঋণাত্মক সংখ্যা। তাহলে শূন্য থেকে বড় হলে ধনাত্মক, শূন্য থেকে ছোট হলে ঋণাত্মক। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে, শূন্য সহ মানে শূন্য থাকলে সেই অবস্থায় ধনাত্মক আর শূন্য এই দুটো মিলে একত্রে বলা হয় অঋণাত্মক। দেখেন, তাহলে 7, 8, 9 এটা শুধু ধনাত্মক। 7, 0, 8, 9 অর্থাৎ এই 7, 8, 9 ধনাত্মকের সাথে যখন শূন্য চলে আসবে, তখন তাকে আর ধনাত্মক বলা যাবে না, তখন তাকে বলতে হবে অঋণাত্মক সংখ্যা। এই হচ্ছে আমাদের ধনাত্মক, অঋণাত্মক আর ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, এবার খেয়াল করেন, এবার আমরা সংখ্যা কোনটা করব। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো একজন প্রশ্ন করেছে, এই যে প্রশ্নটা হারাই গেল, আচ্ছা আছে যে স্যার
0.003 এটা কি সংখ্যা? তাহলে আপনি চিন্তা করেন এখানে এই সংখ্যাটা শূন্যর থেকে বড় নাকি শূন্যর থেকে ছোট? যেহেতু এটা শূন্যর থেকে বড় সুতরাং এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। ও এখন বলবে স্যার এখানে তো শূন্য আছে। বাবা এই শূন্য আর ওই শূন্য এক জিনিস না, এটা হচ্ছে দশমিকের পরে শূন্য, ঠিক আছে? আর ওইটা হচ্ছে শুধু শূন্য, শুধু শূন্যটা হচ্ছে অঋণাত্মক। ঠিক আছে, ধন্যবাদ। এবার আমরা দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এই যে প্রশ্নটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে, এই প্রশ্নের উত্তর আজকের ক্লাসে আপনারা পাবেন না। ধন্যবাদ। আচ্ছা, তাহলে পূর্ণ সংখ্যা কি আর ভগ্নাংশ সংখ্যা কি, এই দুইটা জিনিস সম্পর্কে আমরা এখন ধারণা করব যে পূর্ণ সংখ্যাটা কি আর ভগ্নাংশ সংখ্যা। তাহলে ভগ্নাংশ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে হর ও লব আকারে প্রকাশ করা হয়, হর ও লব আকারে প্রকাশ করা হয়, অথবা অথবা দশমিক আকারে প্রকাশ করা হয়। অথবা দশমিক আকারে প্রকাশ করা হয়। আমি একটু এক্সাম্পল গুলো লিখে নিই। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এই সবগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে এটাকে আমরা একবারে কি বলবো? একবারে আমরা কি বলবো? যে সকল সংখ্যাকে হর ও লব আকারে অথবা দশমিক আকারে, দেখেন সবগুলোতে দশমিক আছে, এটা চেনা সহজ উপায় হচ্ছে সবগুলোতে দশমিক আছে, সবগুলোতে দশমিক আছে। তাহলে যে সকল সংখ্যাকে হর ও লব আকারে বা দশমিক আকারে প্রকাশ করা হচ্ছে সেই সব সংখ্যা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আর যে সকল সংখ্যাকে হর ও লব আকারে প্রকাশ করা হয়, এখন আপনি বলবেন যে স্যার প্রকাশ করা হয় না মানে? প্রকাশ করা হয় না মানে প্রকাশ করা যায় কিন্তু প্রকাশ করা হয় না। যেমন ধরেন আমরা এটাকে লিখতে পারি 5.0, কিন্তু সাধারণত কিন্তু আমরা 5.0 লিখি না, এটা হচ্ছে শুধু 5। ঠিক আছে, তাহলে 5.0 এটা হচ্ছে আমরা লিখতে পারি, আমরা জানি এভাবে আমাদের লেখা যায়, কিন্তু আমরা এভাবে না লিখে সাধারণত শুধু 5 লিখি। তার মানে যে সকল সংখ্যাকে হর ও লব আকারে, এটাকে কিন্তু হর ও লব আকারেও লেখা যাবে। আমি যদি 5 কে হর ও লব আকারে লিখতে চাই তাহলে আমি এভাবে লিখতে পারবো 5/1। তাহলে যে সকল সংখ্যাকে দশমিক আকারে অথবা হর ও লব আকারে প্রকাশ করা যায় মানে হয় না, সেই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। যেমন ধরেন আশা করি সময়টা ক্লিয়ার হয়েছে যে আমরা হর ও লব আকারে প্রকাশ করি না, আমরা দশমিক আকারে প্রকাশ করি না, সেই সকল সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমি শুধু এক্সাম্পল গুলো এখানে লিখে রাখবো, বোঝানোর জন্য এটুকু বললাম। যেমন ধরেন -3, -2, -1, 0, 1, 2, 3, 4, এই যে এই সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলবো, কারণ এগুলোকে আমরা দশমিক দ্বারাও লিখি না।
পিন কমেন্টটা থাকবে, পিন কমেন্টের জন্য দেখতে অসুবিধা হলে অসুবিধা, পিন কমেন্টটা আমার মাথায় রাখার জন্য যে এই অঙ্কটা আজকে করে দিব না। তাহলে এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো আমাদের আগে ব্যাপারটা বুঝতে হবে যে কিভাবে আমরা একে চিনতে পারবো। যে সকল সংখ্যা আমরা হরলব দ্বারা প্রকাশ করব, হরলব দ্বারা, যে সকল সংখ্যাকে আমরা দশমিক দ্বারা প্রকাশ করব, এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আর যেগুলোকে আমরা দশমিক দ্বারা প্রকাশ করব না অথবা হরলব দ্বারা প্রকাশ করব না, সেগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এখন আমরা ভগ্নাংশের ভিতরে গিয়ে আরো প্রকারভেদ শিখি। সেটা কেমন? দেখেন, ভগ্নাংশ কিন্তু আমরা দুই রকম পাইছি। একটা হচ্ছে যাদেরকে হরলব আকারে প্রকাশ করা হচ্ছে, এটা এক ধরনের ভগ্নাংশ, আর যেটাকে দশমিক দ্বারা প্রকাশ করা হচ্ছে এটা আরেক ধরনের ভগ্নাংশ। তাহলে যেগুলোকে, যে ভগ্নাংশগুলোকে হরলব দ্বারা প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর যেগুলোকে দশমিক দ্বারা প্রকাশ করা হয় এগুলোকে বলা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে যেগুলোকে হরলব দ্বারা প্রকাশ করা হয় সেগুলোকে বলা হয় সাধারণ ভগ্নাংশ, আর যেগুলোকে দশমিক দ্বারা প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ দুই রকম, সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। আচ্ছা, এবার এই যে সাধারণ ভগ্নাংশ যেখানে হরলব দ্বারা প্রকাশ করা হয়, সেখানে আবার সাধারণ ভগ্নাংশ দুই প্রকার। যদি লব ছোট হয়, হর বড় হয়, ঠিক আছে, লব হবে ছোট, হর হবে বড়, তখন এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত। আর যদি লব বড় হয়, হর ছোট হয়, তখন একে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে হরলবের উপরে আবার সাধারণ ভগ্নাংশ দুই প্রকার, লব ছোট হর বড় হলে প্রকৃত, লব বড় হর ছোট হলে অপ্রকৃত, দুই প্রকার সাধারণ ভগ্নাংশ, দুই প্রকার। এবার আসেন দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কয় প্রকার? দশমিক ভগ্নাংশ প্রধানত দুই প্রকার। প্রধানত কিভাবে? যদি দশমিকের পরে সংখ্যা বা অঙ্ক শেষ হয়ে যায়, যেমন এখানে দশমিকের পরে দুইটা ঘর আছে, এখানে দশমিকের পরে একটা ঘর আছে, দশমিকের পরে তিনটা ঘরের পরে শেষ হয়ে গেল, দশমিকের পরে ছয়টা ঘরের পরে শেষ হয়ে গেল, এই ধরনের দশমিক ভগ্নাংশগুলোকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, যেটা দশমিকের পরে শেষ হয়ে যাবে সেইটাকে বলা হবে সসীম দশমিক ভগ্নাংশ। আর যেটা দশমিকের পরে অসীম পর্যন্ত চলতে থাকে, যেমন আমরা এরকম সংখ্যা পাই 5.55555555 চলতেই থাকবে, 6.2525252525 এভাবে চলতেই থাকে। যে সংখ্যাগুলোকে সাধারণত আমরা পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি? পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করি। আবার আরেক ধরনের অসীম ভগ্নাংশ আছে, দশমিকের পরে অসীম সংখ্যক সংখ্যা থাকবে, অসীম সংখ্যক 28231418 এভাবে যে কোনো সংখ্যা আসতে পারে। এই ধরনের সংখ্যাগুলোকে আবার পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় না, কিন্তু এটাও কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে এরকম ভাবে প্রকাশ করা যায়, অর্থাৎ পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা যায়, এরকমও আমরা দশমিক ভগ্নাংশ পাই। আবার পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা যায় না, এরকমও আমরা দশমিক ভগ্নাংশ পাই, যেটা অসীম সংখ্যক সংখ্যা থাকে। এদেরকে বলা হয়, এই সকলকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে নামটা মনে রাখা খুব সহজ, নামটা মনে রাখা খুব সহজ। দশমিকের পরে সংখ্যা সীমিত সংখ্যক হলে, সসীম সংখ্যক সংখ্যা হলে সসীম দশমিক ভগ্নাংশ, আর দশমিকের পরে অসীম সংখ্যক সংখ্যা থাকলে অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে দশমিকের পরে যদি সসীম সংখ্যক সংখ্যা থাকে সসীম দশমিক ভগ্নাংশ, দশমিকের পরে অসীম সংখ্যক সংখ্যা থাকলে অসীম দশমিক ভগ্নাংশ। দেখেন, সসীমের মধ্যে আর কোনো প্রকারভেদ নেই, কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু আমরা দুই রকম পাচ্ছি। একটা অসীম ভগ্নাংশকে পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা যাবে,
আর একটা অসীম দশমিক ভগ্নাংশকে পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা যাবে না। একটাকে পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা যাবে, একটাকে পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা যাবে না। তাহলে যেগুলোকে পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা যাবে সেগুলোকে বলা হয় আচ্ছা এখানে দেখুন, এটা হচ্ছে যেটাকে পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা যায় সেটা হচ্ছে আবৃত। দেখা যাবে না? হ্যাঁ দেখা যাবে, পিডিএফ এ থাকলেই হবে, আপনারা মুখ দেখে শুনুন। যেগুলোকে পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা যাবে, অর্থাৎ দশমিকের পরে অসীম সংখ্যক সংখ্যা থাকবে কিন্তু পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা যাবে, সেগুলোকে আমরা বলবো আবৃত দশমিক ভগ্নাংশ। আর যেগুলো দশমিকের পরে অসীম সংখ্যক সংখ্যা থাকবে কিন্তু পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা যাবে না, সেগুলোকে আমরা বলবো অনাবৃত। দেখেন, এই হচ্ছে টোটাল ভগ্নাংশের প্রকারভেদ। কি কি শিখলাম আমরা প্রথম থেকে আরেকবার দেখে আসি। যে সকল ভগ্নাংশ হরলব দ্বারা প্রকাশ করা যায় তারা সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ দুই রকম, একটা হচ্ছে লব ছোট হর বড় প্রকৃত, লব বড় হর ছোট অপ্রকৃত। আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ প্রধানত দুই প্রকার। যদি দশমিকের পরে সসীম সংখ্যক সংখ্যা থাকে তাহলে সসীম দশমিক ভগ্নাংশ, যদি অসীম সংখ্যক সংখ্যা থাকে তাহলে অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে যাদেরকে পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা যায় তারা আবৃত, যাদেরকে পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা যায় না তারা হচ্ছে অনাবৃত। এই হচ্ছে টোটাল সাধারণ ভগ্নাংশ। এরপরে যদি আমরা বলি যে এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার মধ্যে এরকম বিভিন্ন রকমের প্রকারভেদ নেই, তবে নির্দিষ্ট একটা অংশ আছে। তাহলে এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা। শূন্য কিন্তু একটা পূর্ণ সংখ্যা, কারণ এটা দশমিক দ্বারা প্রকাশ করা হয় না, একে হরলব দ্বারা প্রকাশ করা হয়। এই যে পূর্ণ সংখ্যাগুলো, এর মধ্যে যে পূর্ণ সংখ্যাগুলো ধনাত্মক অর্থাৎ শূন্যর থেকে বড়, যে পূর্ণ সংখ্যাগুলো ধনাত্মক অর্থাৎ শূন্যর থেকে বড়, সেই পূর্ণ সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে যেগুলোকে 2 দ্বারা ভাগ করা যায় তাদেরকে আমরা বলি জোড়, যাদেরকে 2 দ্বারা ভাগ করা যায় না তাদেরকে আমরা বলি বিজোড়। ঠিক আছে? তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে আমরা প্রথমে কি পাবো? স্বাভাবিক সংখ্যা। কোনগুলো স্বাভাবিক সংখ্যা? যেগুলো যেগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে ঋণাত্মক নেওয়া যাবে না, অঋণাত্মক নেওয়া যাবে না, শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে নিতে হবে। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে যেগুলোকে 2 দ্বারা ভাগ করা যাবে সেগুলো জোড়, যেগুলোকে 2 দ্বারা ভাগ করা যাবে না সেগুলো বিজোড়। আচ্ছা, এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে যাদের উৎপাদক বা গুণনীয়, একই কথা আমরা জানি, উৎপাদক, গুণনীয় বা ভাজক, যেটাই আমরা বলি না কেন, তিনটা একই জিনিস, এক এক অঙ্কে এক এক ভাবে, ঠিক আছে, এক এক অঙ্কে এক এক ভাবে ব্যবহার করা হয়। তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যার উৎপাদক গুণনীয়ক শুধুমাত্র দুটি, শুধুমাত্র দুইটি, সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। আর যে সকল সংখ্যার উৎপাদক দুই এর অধিক সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা।
তাহলে পূর্ণ সংখ্যার ভিতরে আমরা কি কি করব? পূর্ণ সংখ্যার ভিতরে যেগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা তাদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে যেগুলো 2 দ্বারা ভাগ করা যায় জোড়, 2 দ্বারা ভাগ না করা যায় বিজোড়। স্বাভাবিক সংখ্যার মধ্যে যাদের উৎপাদক বা গুণনীয়ক বা ভাজক শুধুমাত্র তারা মৌলিক, যাদের উৎপাদক 2 এর অধিক তারা হচ্ছে যৌগিক। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল বাস্তব সংখ্যার পড়া। আপনি বলবেন স্যার এই পড়া হলে হবে, এর বাইরে তো অনেক পড়া আছে। না, এই জায়গাটা আগে ভালো করে বুঝতে হবে। এই সংখ্যাগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের এই অধ্যায়ের মেইন পড়াটা হয়ে যাবে। তো এখানে একটু ব্যাখ্যা করার বিষয় আছে, মৌলিক বিষয়টা আমি একটু অন্য পেজে ব্যাখ্যা করি। আমরা বলছি যে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 এই যে সংখ্যাগুলো আমরা পাবো আরো, এই সংখ্যাগুলোর মধ্যে যাদের উৎপাদক শুধুমাত্র দুটি তাদেরকে আমরা কি সংখ্যা বলছি? মৌলিক সংখ্যা বলছি। যেমন খেয়াল করেন 3 এর উৎপাদক কি? 3 এর উৎপাদক হচ্ছে 1 আর 3। তাহলে 3 এর উৎপাদক যেহেতু শুধুমাত্র দুটি বলতে দুটি হতে হবে, কমও হওয়া যাবে না, বেশি হওয়া যাবে। যেমন ধরেন 7 এর উৎপাদক কি? 1 আর 7। তাহলে যে সকল সংখ্যার উৎপাদক শুধুমাত্র দুটি, এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কি বলছি? 2 এর অধিক। 2 এর অধিক বলতে যেমন ধরেন 4 এর উৎপাদক কি? 1, 4 এর উৎপাদক কি? 2, 4 এর উৎপাদক কি? 4। তাহলে 4 এর উৎপাদক কয়টা হলো? 3টা। তাহলে যেহেতু 4 এর উৎপাদক 2 এর অধিক, 3টা হয়ে গেছে, সুতরাং এইটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা। তাহলে শুধুমাত্র দুটি যেগুলো হবে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, 2 এর অধিক হলে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যার ক্ষেত্রে দুইটা জিনিস করতে হয়। ঠিক আছে, মৌলিক সংখ্যার জন্য কিছু পড়া করতে হবে। যেমন আপনি এটা লিস্ট করে মুখস্থ করবেন। যে যাই বলুক, আপনি যত ম্যাজিক ট্রিক্সই পান, আপনি যত ম্যাজিক ওয়েতেই মানে মৌলিক সংখ্যা বের করা শেখেন না কেন, পরীক্ষা হলে এগুলো মনে থাকে না, এগুলো আমরা জানি। হ্যাঁ, তো আপনার সব থেকে সহজ উপায় হবে, এবং এটা ধীরে ধীরে আপনার মাথার মধ্যে থেকে যাবে, গেঁথে যাবে, যদি আপনি এটাকে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে ম্যাজিক ওয়েও কোনো লাভ নাই, এগুলো ওয়েও কোনো লাভ নাই, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো দেখেন 1 নম্বরে আপনি লিস্ট করবেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি। প্রশ্নটা কি বলছি? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি। এরপরে আবার মুখস্থ করবেন 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি। এরপরে আবার মুখস্থ করবেন 201 থেকে 300 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা পাবেন 25টি, 101 থেকে পাবেন 21টি, আর এখানে পাবেন হচ্ছে 16টি। এই যে টোটাল 62টা মৌলিক সংখ্যা লিস্ট, এর মধ্যে আপনি মোটামুটি 30-35টা পারেন। এখন আপনি যখন এগুলো সিরিয়াল বাই সিরিয়াল 3টা আলাদা প্রশ্ন করে খাতায় লিখবেন, সেই লিস্টটা আপনি সুন্দরভাবে মুখস্থ করবেন। সেই লিস্টটা যদি আপনি একবার মুখস্থ করেন, সাধারণত বিসিএস পরীক্ষা বা জবের পরীক্ষায় যে মৌলিক সংখ্যাগুলো চাই সেগুলো এর মধ্যেই হয়ে যাবে। তখন আপনি এখান থেকে কমন পাবেন। আপনি বারবার মাঝে মাঝে যখন এটা রেগুলার প্র্যাকটিস করবেন, দেখবেন মুখস্থ করার দরকার নেই, মাঝে মাঝে একবার করে লিস্টটা দেখবেন। এভাবে যদি আপনি 6 মাস টানা 7 দিন পরও দেখেন, তাহলে দেখবেন 6 মাস পর জিনিসটা আপনার আয়ত্তে চলে আসছে। যে আপনি সংখ্যা দেখলেই বুঝলেন এটা তো আমার লিস্টে আছে, তার মানে এটা মৌলিক, এটা তো আমার লিস্টে নাই, তার মানে এটা জরুরি। এইভাবেই আপনার মনে থাকে। মনে রাখারও বিভিন্ন কৌশল আছে। তাহলে আপনারা মৌলিক সংখ্যার এই লিস্টটা মুখস্থ করার চেষ্টা করুন। বিভিন্ন বইয়ে আপনি 1 থেকে 200 পর্যন্ত পাবেন, 201 থেকে 300 পর্যন্ত আপনি খুঁজে নেবেন, নিজে বের করে নেবেন। আচ্ছা, তাহলে মৌলিক সংখ্যা চিনলাম, যৌগিক সংখ্যা চিনলাম, মৌলিক সংখ্যার লিস্ট মুখস্থ করলাম। আর ছোট ছোট দুটো জিনিস আমাদের প্রয়োজন পড়ে, এটা এখানে দেখা যায়। ধরেন 3 আর 5, তারপরে ধরেন 11, 13। এই যে দুটো করে আমি মৌলিক সংখ্যা লিখছি, এরা হচ্ছে পাশাপাশি মৌলিক সংখ্যা।
এরা হচ্ছে পাশাপাশি মৌলিক সংখ্যা। 3 এর পরের মৌলিক সংখ্যা 5। এই যে পাশাপাশি মৌলিক সংখ্যা, যদি পাশাপাশি দুটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 হয়, এই 5 আর 3 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, 11 আর 13 পাশাপাশি দুটি মৌলিক সংখ্যা, তাদের পার্থক্য হচ্ছে 2। এরকম পাশাপাশি দুটি মৌলিক সংখ্যার পার্থক্য যদি 2 করে হয়, তখন এই দুটা মৌলিক সংখ্যাকে বলা হয় মৌলিক দ্বিজোট। মৌলিক দ্বিজোট, পাশাপাশি দুটি মৌলিক সংখ্যা। এই পাশাপাশি দুটি মৌলিক সংখ্যা, আমার জন্য একটু কষ্ট করবে, চা খাবে, কফি নিয়েছে, গলার আমি সকালে কিছু খাইনি, এটা খাই আমার। আচ্ছা, তাহলে কি করবো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে পাশাপাশি দুটি মৌলিক সংখ্যা থাকবে এবং তাদের পার্থক্য হবে 2। যেমন মৌলিক দ্বিজোট হবে না, যেমন 13 পরে মৌলিক সংখ্যা হচ্ছে 17। দেখেন এরা পাশাপাশি মৌলিক সংখ্যা, কিন্তু এদের পার্থক্য কিন্তু 2 না, এদের পার্থক্য 4। তখন এরা কিন্তু মৌলিক দ্বিজোট হবে না। তাহলে মৌলিক দ্বিজোট হওয়ার শর্ত কি? পাশাপাশি দুটি মৌলিক সংখ্যা হতে হবে এবং তাদের পার্থক্য হতে হবে 2, তখন এদেরকে আমরা বলবো মৌলিক দ্বিজোট। ঠিক আছে? এরকম আরেকটা কথা আছে, সেটা হচ্ছে পাশাপাশি 3টি মৌলিক সংখ্যা। পাশাপাশি 3টি মৌলিক সংখ্যা, পাশাপাশি 3টি মৌলিক সংখ্যা। 3 এর পরের মৌলিক সংখ্যা 5, 5 এর পরে মৌলিক সংখ্যা 7। এটা আমরা জানি। এই পাশাপাশি 3টি মৌলিক সংখ্যার প্রত্যেকের মধ্যে পার্থক্য হবে 2 করে। 3 আর 5 এর মধ্যে পার্থক্য 2, 5 আর 7 এর মধ্যে পার্থক্য 2। এরকম যখন 2 করে পার্থক্যের 3টা সংখ্যা থাকবে, তখন এই 3টাকে বলা হবে মৌলিক ত্রিজোট। তার মানে 2টা করে হলে দ্বিজোট, 3টা হলে ত্রিজোট। মৌলিক ত্রিজোট পৃথিবীতে মাত্র একটা, মানে এটাই, আর কোন মৌলিক ত্রিজোট পৃথিবীতে নাই, মানে সংখ্যার দুনিয়ায় আর কোন আপনি ত্রিজোট পাবেন। তাহলে পাশাপাশি দুটি মৌলিক সংখ্যা যাদের পার্থক্য 2, তারা হচ্ছে মৌলিক দ্বিজোট। পাশাপাশি 3টি মৌলিক সংখ্যা যাদের পার্থক্য 2, তারা হচ্ছে মৌলিক ত্রিজোট। ত্রিজোট আছে মাত্র একটা, মৌলিক দ্বিজোট আপনি অনেক পাবেন, যেমন 3, 5, তারপরে হচ্ছে 5, 7, তারপরে হচ্ছে 11, 13, তারপরে হচ্ছে 17, 19, 29, 31, 59, 61, এরকম অনেক আপনি মৌলিক দ্বিজোট পাবেন। কিন্তু ত্রিজোট পাবেন পৃথিবীতে মাত্র একটা, সেটা হচ্ছে 3, 5, 7। পাশাপাশি 3টা মৌলিক সংখ্যা এবং তাদের পার্থক্য হবে 2 করে। তাহলে মৌলিক সংখ্যা পড়লাম, যৌগিক সংখ্যা পড়লাম, মৌলিক সংখ্যার কোন লিস্ট আমাদের মুখস্থ রাখতে হবে সেটা আমরা বললাম, দ্বিজোট পড়লাম, ত্রিজোট পড়লাম। আর একটা কথা থাকে, সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক, সহমৌলিক ব্যাপারটা হচ্ছে এরা পরস্পরের কেউই মৌলিক নাও হতে পারে, এমন হতে পারে এরা কেউ মৌলিক না। যেমন ধরেন 16 আর 25, 16 মৌলিক সংখ্যা না, 25ও মৌলিক সংখ্যা না। কিন্তু এমন কোন সংখ্যা নেই যেটা দ্বারা আপনি দুইটাকেই ভাগ করতে পারবেন। আমরা কাটাকাটি করি না, ধরেন আমরা কাটাকাটি করছি 100 আর 64, আমরা এটা কাটাকাটি করি। কাটাকাটি করলে আমরা কি লিখি? এটাকে 4 দ্বারা ভাগ করে লিখবো হচ্ছে 25, এটাকে 4 দ্বারা ভাগ করে লিখবো হচ্ছে 16। এরপরে আমরা কিন্তু আর 25 আর 16কে কাটাকাটি করতে পারি না। কেন? কারণ কোন সংখ্যা দ্বারাই দুইটাকে ভাগ করা যায়। অর্থাৎ যে দুইটা সংখ্যাকে কোনো কিছু দ্বারা ভাগ করা যাবে না, তাদেরকে বলা হবে পরস্পরের সহমৌলিক। যে দুইটা সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, অথবা আমি বলতে পারি যে সংখ্যাগুলোকে, এমনও হতে পারে এখানে 4টা সংখ্যা থাকতে পারে, 4টা সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, মানে 4টা সংখ্যা হচ্ছে পরস্পরের সহমৌলিক। এখানে যে দুইটাই হইতে হবে এরকম কন্ডিশন নাই।
দুইটা হতে পারে, তিনটা সংখ্যা হতে পারে, চারটা সংখ্যা হতে পারে, পাঁচটা সংখ্যা হতে পারে, কিন্তু ওই সংখ্যাগুলোর মধ্যে এমন কোনো কমন সংখ্যা থাকবে না যে সংখ্যা দ্বারা সবগুলোকে ভাগ করা যাবে। তো এটা বুঝতে গেলে দুইটা সংখ্যা হলে সব থেকে ভালো বোঝা যাবে। তাহলে এই যে 16 আর 25 এটাকে আপনি কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন না। তাহলে এই দুইটা সংখ্যাকে বলা হচ্ছে পরস্পরের সহমৌলিক। মানে 16 সাপেক্ষে 25 হচ্ছে মৌলিক, 25 সাপেক্ষে 16 হচ্ছে মৌলিক, কিন্তু আলাদা আলাদা ভাবে 16 মৌলিক না, 25 মৌলিক। ঠিক আছে? তার মানে সহমৌলিক সংখ্যা হতে গেলে সংখ্যাগুলোকে যে মৌলিক হতেই হবে এরকম কোনো কন্ডিশন নেই। যেমন মৌলিক বিজোড় হতে গেলে মৌলিক হতে হবে, ত্রিজোড় হতে হলে মৌলিক হতে হবে, কিন্তু সহমৌলিক হতে হলে মৌলিক না হলেও চলবে, একজনের সাপেক্ষে আরেকজন মৌলিক হলে। আমরা সহজে বুঝবো কেমন করে? আমরা যে কাটাকাটি করি অঙ্কের মধ্যে, কাটাকাটি যখন আর যাবে না, আমরা যে কোনো একটা ভগ্নাংশ, আপনারা সব প্রশ্ন করেন না স্যার কাটাকাটি কি করতেই হবে? হ্যাঁ, কাটাকাটি ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত দুইটা সংখ্যা পরস্পরের সহমৌলিক না হয়ে যায়, অর্থাৎ আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না বা কাটাকাটি করা যাবে না, এই পর্যন্ত কিন্তু কাটাকাটি করতে হবে। ঠিক আছে? তাহলে সহমৌলিক সংখ্যা কি? দুটি সংখ্যা বা কিছু সংখ্যা যাদের কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আরেক ধরনের সংখ্যা আছে, সেটা হচ্ছে যে সকল সংখ্যার গসাগু এক। গসাগু করতে গেলে আমরা কি করি? আমরা লসাগু গসাগু পরবর্তী ক্লাসে শিখবো যে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোকে ভাগ করা যাবে এরকম সংখ্যা দ্বারা আমরা ভাগ করি গসাগু থেকে। তাহলে যে সকল সংখ্যার গসাগু এক সেগুলোকে আমরা বলি সহমৌলিক সংখ্যা। যেমন ধরেন 9 আর 16, এই যে এটাকে আপনি কাটাকাটি করতে পারবেন। যেমন ধরেন 8 আর 15, 8 আর 15কে আপনি কাটাকাটি করতে পারবেন। তার মানে এখানে মৌলিক সংখ্যা হতেই হবে এরকম কন্ডিশন না, মৌলিক সংখ্যা হতে পারে কিন্তু হতেই হবে এরকম কোনো কন্ডিশন। যেমন ধরেন হতে পারে 7 আর 15, 7 মৌলিক সংখ্যা, 15 মৌলিক সংখ্যা, 7 আর 15 পরস্পরের সহমৌলিক। ঠিক আছে? আশা করি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এইবার এইবার এই দুই পেজ থেকে আমাদের পড়া মোটামুটি শেষ। এই দুই পেজ থেকে আমাদের পড়া, এখানে আমরা কি শিখেছি? সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, সসীম, আবৃত, অনাবৃত, অসীম, স্বাভাবিক, প্রকৃত, অপ্রকৃত, জোড় বিজোড়, মৌলিক, যৌগিক। ঠিক আছে? সহমৌলিক হবে কিনা এটা প্রশ্ন করার দরকার নেই, আপনি নিজে ভাগ করার চেষ্টা করে দেখেন। যদি ভাগ করা যায় তাহলে মৌলিক, সহমৌলিক না, আর যদি ভাগ করা না যায় তাহলে সহমৌলিক। লেখার দরকার নেই, এগুলো সব পিডিএফ পাবেন, লিখতে গেলে সময় নষ্ট হবে। সবাই এটা একটু পড়েন, বোর্ডে যেটা আছে সেটা পড়েন, এটা আমাদের লাগবে এখন। এত কষ্ট করে আমরা এই পড়াটা একটা বিশেষ কারণে করেছি, এই বিশেষ কারণে আমাদের এই পড়াটা লাগবে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন এবং পড়েন। হৃদয় অবস্থা
আচ্ছা, এত কষ্ট করে আমরা এত কিছু শিখেছি কেন? এই শেখার পিছনে একটা বিশেষ কারণ আছে। কারণ এই অধ্যায়ের সব থেকে মূল প্রশ্ন, মানে এই অধ্যায় থেকে সব থেকে বেশি যে প্রশ্নটা আসে কি, সেটা মূলদ এবং অমূলদ, কোনটা মূলদ সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা, এই প্রশ্নটাই আমাদের দরকার। এবং এই মূলদ এবং অমূলদ জানার জন্য আমরা সংখ্যাকে এত ডিটেলসে শিখেছি যেন আমাদের মূলদ এবং অমূলদ চিনতে কোনো অসুবিধা না হয়। এতক্ষণে একজন একটা বাস্তব কমেন্টস করেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কমেন্টস করার জন্য। আমি আরো অনেক কিছু শিখাতে চাইছিলাম, অনেক কমেন্টস করে ভুলে গেছি, শিখাবো না, মাথায় চলে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে এখানে আমরা এত কিছু শিখছি কিসের জন্য জানেন? এত কিছু শিখছি কারণ হচ্ছে আমাদের দুইটা জিনিস সম্পর্কে ধারণা নিতে হবে, একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। আপনারা এখন সিম্পল ভাবে দেখেন, এই যে পূর্ণ সংখ্যা যা কিছু পড়ছেন, পূর্ণ সংখ্যার ভিতরে যা কিছু পড়ছেন, এগুলো সব হচ্ছে মূলদ। পূর্ণ সংখ্যার ভিতরে যা কিছু পড়ছেন এগুলো হচ্ছে মূলদ। এই যে সাধারণ ভগ্নাংশ, যত রকম সাধারণ ভগ্নাংশ আছে, যত রকম সাধারণ ভগ্নাংশ সব মূলদ। এই যে দশমিক ভগ্নাংশ পড়ছেন না, এর ভিতরে যেটা সসীম দশমিক ভগ্নাংশ, এগুলো সব মূলদ। অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু দুই রকম, আবৃত অনাবৃত। আবৃত আর অনাবৃত। এই আবৃত যেগুলো, যেগুলো পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা যায়, সেগুলো মূলদ। আপনি বলবেন স্যার সবই তো মূলদ, আসলে সবই মূলদ। পূর্ণ সংখ্যাগুলো মূলদ, সাধারণ ভগ্নাংশগুলো মূলদ, সসীম দশমিক ভগ্নাংশগুলো মূলদ, আবৃত ভগ্নাংশগুলো মূলদ। তাহলে অমূলদের জন্য থাকলো কি? থাকলো হচ্ছে শুধু অনাবৃত। তার মানে দশমিকের পরে অসীম সংখ্যক, দশমিকের পরে অসীম সংখ্যক সংখ্যা থাকবে, কিন্তু পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা যাবে না, যেগুলোকে আমরা অনাবৃত দশমিক ভগ্নাংশ বলছি। শুধু এই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ, বাকি সব ধরনের সংখ্যা হচ্ছে মূলদ। কথাটাকে হজম করা। তাহলে আমি কি বললাম? মূলদ আর অমূলদ। আচ্ছা, আমরা শিখে আসছি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা যত ধরনের ক্রাইটেরিয়া থাকুক না কেন, সে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সে মূলদ। 2 নম্বরে আমরা শিখে আসছি সাধারণ ভগ্নাংশ, মানে যেগুলো হর ও লব আছে, আমরা এগুলো শিখে আসছি। এই সাধারণ ভগ্নাংশ হর লব যাই হোক না কেন সেটা মূলদ। 3 নম্বরে এসে আমরা শিখেছি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ অর্থাৎ দশমিক ভগ্নাংশগুলো যদি দশমিকের পরে সংখ্যা শেষ হয়ে যায় তাহলে সেটা মূলদ। 4 নম্বরে এসে আবৃত ভগ্নাংশ। আবৃত কোনগুলো হয়? যার উপরে পৌনঃপুনিক থাকে, যার উপরে পৌনঃপুনিক থাকে। পৌনঃপুনিক দেখার সাথে সাথে বুঝবেন সেটা হচ্ছে মূলদ। তাহলে পূর্ণ সংখ্যা মানে মূলদ, সাধারণ ভগ্নাংশ মানে মূলদ, সসীম দশমিক ভগ্নাংশ মানে মূলদ, আবৃত মানে মূলদ। তাহলে বাকি থাকলো কি? অনাবৃত, মানে দশমিকের পরে অসীম সংখ্যক সংখ্যা থাকবে, কিন্তু তাকে পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা যাবে না, শুধু এই অংশটা হচ্ছে অমূলদ। অমূলদ যেন আর একটা সহজ উপায় আছে, এই জন্য আমরা মৌলিক সংখ্যাটাও শিখে আসছি। এই যে রুট ওভার মৌলিক সংখ্যা, মানে মৌলিক সংখ্যার উপরে যদি রুট থাকে, যে কোনো উপায়ে রুট, এটা কয়েকটা এক্সাম্পল দিই। যেমন ধরেন √5, মৌলিক সংখ্যার উপরে রুট আছে, তার মানে এটা অমূলদ। এখন যদি এরকম হয় যে 5√5, তাহলে কি এটা অমূলদ না? এটা অমূলদ। কেন? আপনি খালি দেখবেন মৌলিক সংখ্যার উপরে রুট আছে কিনা, তার মানে এটা অমূলদ। ধরেন একটা সংখ্যা দিল 5√5, এই যে 5 × √5, এরকম সংখ্যা দেয় না আমাদের? এটা তো পূর্ণ সংখ্যা।
কিন্তু এটা তো একসাথে দিছে আপনাকে 5 ইন্টু রুট 5। এই যে পুরো সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যার উপরে রুট আছে, তার মানে এই পুরো সংখ্যাটা অমৌলিক। তার মানে যে কোনো উপায়ে মৌলিক সংখ্যার উপরে রুট থাকলে সেই সংখ্যাটা হচ্ছে কি বলেন তো, অমূলক সংখ্যা। এটা তো চেনার সহজ উপায়। 3 নম্বরে হচ্ছে যে কোনো বৈজ্ঞানিক মান, যেমন পাই, ই, ল্যামডা থাকে না, এরকম সংখ্যা থাকে না, পাই, ই, ল্যামডা, যে বৈজ্ঞানিক চিহ্নগুলো থাকে, এগুলো যখন দিবে যে পাই কি সংখ্যা, আপনি বলবেন অমূলক সংখ্যা, ই কি সংখ্যা অমূলক সংখ্যা, ল্যামডা কি সংখ্যা অমূলক সংখ্যা। তাহলে এই ধরনের সংখ্যা দেখলে আপনি বলবেন মূলক, আর এই ধরনের সংখ্যা দেখলে আপনি বলবেন অমূলক। মূলক, অমূলক। পূর্ণ সংখ্যা কোথায় পাবো সেটা আমরা ডিটেইলস শিখে আসছি। সাধারণ ভগ্নাংশ কিভাবে চিনবো সেটা আমরা ডিটেইলস শিখে আসছি। সসীম দশমিক ভগ্নাংশ ডিটেইলস শিখে আসছি। আবৃত ভগ্নাংশ ডিটেইলস শিখে আসছি। অনাবৃত ডিটেইলস শিখে আসছি। মৌলিক ডিটেইলস শিখে আসছি। মানে আমরা সবকিছু ডিটেইলস শিখে আসার পরে আমরা চিনলাম কোনটা মূলক কোনটা অমূলক। এখন আপনাকে যে কোনো সংখ্যা দিলে, যে কোনো এক্সাম্পল দিলে আপনি সেই অ্যান্সার পাবেন। ঠিক আছে? মূলক অমূলক দেখানোর পরে এই যে আপনাদের হচ্ছে মৌলিক যৌগিকের পার্থক্য, মৌলিকের লিস্ট, সহমৌলিক দেখাইছি, মৌলিক বিজোড়, ত্রিজোড় সবগুলো দেখাইছি। ঠিক আছে? এগুলো হচ্ছে মৌলিকের পড়াশোনা। এইভাবে সিরিয়াল বাই, আমি পিডিএফটা যে সিরিয়াল করে দিলাম সেই সিরিয়াল বাই সিরিয়াল আপনারা প্র্যাকটিস করুন। ল্যামডা মান আমি জানি না রে, আমি তো ম্যাথের টিচার, বিজ্ঞানের টিচার না। বিজ্ঞানের কোনো টিচারের কাছ থেকে শুনে নিলাম ল্যামডা মান। এই সবাই মাথা ঠান্ডা করেন, 2 মিনিটের ব্রেক। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, এখন প্রশ্ন করেন, এখন প্রশ্ন শুনবো। চা কফি খাবো আর প্রশ্ন শুনবো। চা দিছে তাই খাই দেবো। এতক্ষণ শিখাইলাম, এতক্ষণ যা প্রশ্ন করছেন সবগুলো ফাউল প্রশ্ন। এখন প্রশ্ন করেন, এখন সব শিখাইছি, এবার প্রশ্ন করেন। যা শিখাইলাম এইটুকু শিখলে হবে, তবে আরো শেখার বিষয় আছে। আমরা আরো কিছু ধরনের অঙ্ক শিখবো, সেগুলো পরে। পাই, ই, ল্যামডা, এগুলো অনেক সময় বৈজ্ঞানিক কিছু মানকে প্রকাশ করে। ঠিক আছে? অঙ্কের ক্ষেত্রে সাধারণত পাই মানটাই আসে, ই ল্যামডা খুব কম আসে, তবে এক্সাম্পলের জন্য বলি। একের উৎপাদন যদি একটা হয় তাহলে আপনাকে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার সংজ্ঞা আমি শিখিয়েছি। তাহলে আপনি বলেন এক মৌলিক না যৌগিক? এই যে আপনারা প্রশ্ন করতেছেন এক মৌলিক না যৌগিক, তার জন্য আপনাদেরকে একটা প্রশ্ন দিয়েছি, প্রশ্নটার উত্তর দেন, তাহলে আমরা বুঝবো এক মৌলিক না যৌগিক। আপনারা যে প্রশ্ন করছেন এক মৌলিক না যৌগিক, এরপরে মারামারি শুরু করছেন এক মৌলিক এক যৌগিক,
আপনাদের জন্য এই প্রশ্ন যে এটা কি ফুল, গোলাপ না বেলি? না, এখানে প্রশ্ন হচ্ছে এক মৌলিক না যৌগিক। এক কি সংখ্যা এটা আলাদা। আপনারা যদি প্রশ্ন করতেন স্যার এক কি সংখ্যা, তাহলে আমি উত্তর দিই। আপনারা প্রশ্ন করছেন এক মৌলিক না যৌগিক, তার জন্য আমি উত্তর দিচ্ছি। এটা হচ্ছে সৃজনশীল এক। আপনারা তো সৃজনশীল ব্যাচ, সৃজনশীল শিখে আসছে। এটা সৃজনশীল এক, আর এটা হচ্ছে সৃজনশীল দুই। এটা হচ্ছে সৃজনশীল এক, এটা হচ্ছে সৃজনশীল দুই। সুন্দর। ঠিক যেমন বলছেন যে এটা আম, এটা গোলাপও নয় বেলিও নয়, তাহলে মৌলিক সংখ্যার সূত্র আমরা কি শিখছি? যে সকল সংখ্যার উৎপাদক শুধুমাত্র দুটো, কিন্তু একের উৎপাদক একটি, তার মানে এক মৌলিক না। যৌগিকের সংখ্যা পড়ছি হচ্ছে এক, যৌগিকের সংখ্যা পড়ছি হচ্ছে যে সকল সংখ্যার উৎপাদক দুইয়ের অধিক, কিন্তু এক তো একটাই উৎপাদক, দুইয়ের অধিক না। তার মানে এক মৌলিকও না, এক যৌগিকও না। ঠিক যেমন এটা গোলাপও না, এটা বেলিও না। আজকের পর থেকে এই প্রশ্ন কোনোদিনই ভুল হবে না। তাহলে এখানে প্রশ্নটা কি হওয়া ছিল? এখানে প্রশ্নটা হওয়ার কথা ছিল এক কি সংখ্যা, এক কি সংখ্যা। এক কি সংখ্যা, ঠিক আছে? তাহলে এক কি সংখ্যা, আমরা কিভাবে একটা সংখ্যাকে চিহ্নিত করব, আমরা এতক্ষণ যা শিখে আসছি সেভাবে। দেখেন, প্রথমে আমরা পড়ছি বাস্তব অবাস্তব। দেখেন আপনি কিভাবে একটা সংখ্যা, এক কি সংখ্যা, এক কি সংখ্যা হতে পারে আপনি নিজেই এখন বলতে পারবেন। আমরা প্রথমে কি শিখছি? একটা সংখ্যা সম্পর্কে বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, তাই না? সবাই একটু প্রশ্নের উত্তর দেন, এক কি সংখ্যা, বাস্তব না অবাস্তব? সবাই একটু প্রশ্নের উত্তর দিবেন, এক কি সংখ্যা, বাস্তব না অবাস্তব? তাহলে প্রথমে আমরা যেটা শিখছি তার মধ্যে এক হয়ে গেল বাস্তব সংখ্যা, তার মানে একের একটা নাম পেলাম, এক হচ্ছে বাস্তব সংখ্যা। ভেরি গুড। এবার দুই নম্বরে এসে আমরা শিখছি ঋণাত্মক
অঋণাত্মক ধনাত্মক। এবার বলেন, এক ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা নাকি ধনাত্মক সংখ্যা? একটি সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা? সুন্দর, এক হচ্ছে ধনাত্মক সংখ্যা। এরপরে আমরা শিখেছি পূর্ণ সংখ্যা আর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এবার আপনারা উত্তর দিবেন, এক পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সংখ্যা? এক পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সংখ্যা? শুধু এক বললে অঋণাত্মক বলা যাবে না, শুধু এক বললে ধনাত্মক। পূর্ণ সংখ্যা, ধন্যবাদ। তাহলে ভগ্নাংশের কোনো প্রকারভেদ এখানে আসবে না, এখানে আসবে পূর্ণ সংখ্যার পরের পড়াশোনা। তাহলে পূর্ণ সংখ্যার পরে আমরা কি করছি? এক কি স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক নয়। এক কি স্বাভাবিক সংখ্যা নাকি স্বাভাবিক সংখ্যা নয়? কারণ আমরা পূর্ণ সংখ্যা, এক যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে পূর্ণ সংখ্যার ভিতরে ঢুকে যাব, ভগ্নাংশ পুরোটা বাদ। তাহলে পূর্ণ সংখ্যার ভিতরে আমরা কি করছি? স্বাভাবিক অথবা স্বাভাবিক নয়। বলেন তো, এক কি স্বাভাবিক না স্বাভাবিক নয়? সুন্দর, স্বাভাবিক। তারপরে আমরা পড়ছিলাম জোড় বিজোড়। জোড় বিজোড়, আমরা জোড় বিজোড় কি করছি সংজ্ঞাটা একটু দেখেন, তাহলে অনেকের একটা প্রশ্ন উত্তর সমাধান হয়ে যাবে। স্বাভাবিক সংখ্যার মধ্যে যে সকল সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায়, স্বাভাবিক সংখ্যার মধ্যে। তাহলে শূন্য তো স্বাভাবিক সংখ্যার মধ্যে আসে না, এই জন্য শূন্য জোড় বিজোড় আপনাদের জানার দরকার। শূন্যকে যখন আমরা কারোর সাথে ব্যবহার করব, একের সাথে শূন্য, তখন হবে জোড় সংখ্যা। শূন্যকে যখন দুইয়ের সাথে ব্যবহার করবো, জোড় সংখ্যা। ব্যবহারের আগে তাকে জোড় বিজোড় নির্ধারণ করার দরকার। তাহলে এক আসলো বিজোড় সংখ্যা। এরপরে আমরা পড়েছি মৌলিক, যৌগিক। এক মৌলিক না যৌগিক? এক মৌলিক না যৌগিক? অবাস্তব কাটা, এটা কাটা, এটা কাটা, ভগ্নাংশ কাটা, এটা কাটা, জোড় কাটা। এক মৌলিক না যৌগিক? এক মৌলিক না যৌগিক? এক মৌলিক না যৌগিক? তাহলে মৌলিকও নয়, যৌগিকও নয়। সবকিছু হতে হবে ব্যাপারটা এরকম না, কিছু কিছু না, না তো না। 7 নাম্বার, মূলদ নাকি অমূলদ? মূলদ নাকি অমূলদ? মূলদ নাকি অমূলদ? মূলদ নাকি অমূলদ? মূলদ, তার মানে অমূলদ নয়। আপনাদের সারা জীবনের প্রশ্ন না যে স্যার এক কি সংখ্যা? এই দেখেন, আপনি নিজেই বলছেন এক হচ্ছে বাস্তব সংখ্যা, এক হচ্ছে ধনাত্মক সংখ্যা, এক হচ্ছে পূর্ণ সংখ্যা, এক হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এক হচ্ছে বিজোড় সংখ্যা, এক হচ্ছে মূলদ সংখ্যা। 6টা নাম দিচ্ছেন, বাস্তব, ধনাত্মক, পূর্ণ, স্বাভাবিক, বিজোড়, মূলদ। তাহলে এক কি সংখ্যা? এককে আপনি 6টি নামে ডাকতে পারছেন অলরেডি। এই শিখলেন গত 1 ঘন্টায়, এটাই শিখছেন আপনি। একটা সংখ্যাকে আপনি এখন ডেফিনেশন করতে পারবেন যেটা কি সংখ্যা।
কি সংখ্যা আর কি সংখ্যা নয়। তাহলে যে কোনো সংখ্যা, এখন আপনি যে কোনো সংখ্যা দেখেন, আপনি এইভাবে যদি এই যে প্রথমে বাস্তব অবাস্তব এই লিস্টের মধ্যে ফেলবেন। আবার যদি এরকম হয় এটা পূর্ণ সংখ্যা না হয়ে ভগ্নাংশের ভিতরে চলে যায়, তখন আবার ভগ্নাংশের ভিতরে গিয়ে দেখবেন সেটা সাধারণ ভগ্নাংশ নাকি দশমিক ভগ্নাংশ, সাধারণ হলে পূর্ণ প্রকৃত নাকি অপ্রকৃত। আবার যদি দশমিক হয় তাহলে সসীম না অসীম, অসীম হলে কোন মানে কি বলে প্রকৃত, আবৃত না অনাবৃত, এইভাবে অনেকগুলো নাম বলতে পারে। যদি নতুন কিছু এবং মজার কিছু এবং ভালো কিছু শিখে থাকেন তাহলে একটা থ্যাংক ইউ দিবেন না? একটা জোরে করে থ্যাংক ইউ দিয়ে। থ্যাংক ইউ এর জায়গায় ভালোবাসা দিলেও আমি মন খারাপ করবো না, আমি এতটাও মন খারাপ করি না। আশা করি সংখ্যা সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেছে। যারা প্রথম থেকে ক্লাস করেননি, ক্লাসটা প্রথম থেকে মিস করেছেন, বিভিন্ন সংখ্যাগুলো শুনেননি, ডিটেলস শুনেননি, তারা এখন এসে একটু প্রবলেম করছেন। যেমন দেখলাম একজন বলছে এক হচ্ছে সহমৌলিক সংখ্যা, তার মানে সে সহমৌলিক সংখ্যার অংশটা পড়েনি, এই জন্য সে সহমৌলিক বলেছে। তো এই ধরনের প্রশ্ন থাকবে না, আপনারা একটু কষ্ট করে ক্লাসটা শেষ হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিন। খালি থ্যাংক ইউ দিবি তোরা, একটা ভালোবাসাও দিবি না। হ্যাঁ, সব থ্যাংক ইউ দিয়েই শেষ, ভালোবাসা একটাও দিল না, কেউ আমারে ভালোবাসা নেই। আচ্ছা, এবার আমরা কিছু সিগমেন্ট শিখবো। হ্যাঁ, মানে এটা এতক্ষণ কেন শিখলাম জানেন? দুইটা বিষয়। এখান থেকে যা শিখলেন বেসিক্যালি আপনাদের ওই যে মনের একটা চাহিদা থাকে না যে স্যার একটা সংখ্যাকে আমরা বর্ণনা করতে চাই। যেমন দেখেন শূন্য কি সংখ্যা, এটাকে আপনি বলতে পারবেন শূন্য হচ্ছে বাস্তব সংখ্যা, কারণ একে বর্গ করলে কি হয়। দেখেন শূন্য কি সংখ্যা, অনেকে প্রশ্ন থাকে শূন্য কি সংখ্যা। তাহলে শূন্য হচ্ছে একটা বাস্তব সংখ্যা, কারণ একে বর্গ করলে অঋণাত্মক পাওয়া যায়। শূন্য হচ্ছে অঋণাত্মক সংখ্যা। শূন্য হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, কারণ শূন্যকে দশমিক বা হরলব দ্বারা প্রকাশ করা হয়। তারপরে শূন্য হচ্ছে পূর্ণ সংখ্যার ভিতরে, কিন্তু আর স্বাভাবিক সংখ্যার ভিতরে সে যাবে না। তার মানে পূর্ণ সংখ্যার ভিতরেও তার কোনো প্রকারভেদ নাই, ভগ্নাংশের মধ্যেও তার কোনো প্রকারভেদ নেই। তাহলে সরাসরি চলে যাবেন হচ্ছে মূলদ আর অমূলদ। তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। কেন এটা মূলদ হলো? কারণ আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা হওয়ার কারণে এই মূলদ। তাহলে শূন্য কি সংখ্যা? বাস্তব সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, মূলদ সংখ্যা। হয়ে গেল। এত কমেন্টস, যে কমেন্টস পড়ে আমি শেষ করতে পারতেছি না। হ্যাঁ, না, সবাই ভালো, সবাই আমাকে প্রচন্ড ভালোবাসে। ভিডিও ডিলিট করবে সে তো রাতে ডিলিট করবে, সারাদিন দেখবেন, সবসময় এই ক্লাস করবেন তখন এটা নিয়ে করে থাকবেন। এখন শেষ হবে আবার 2 ঘন্টা করবেন, আবার করবেন, সাথে সাথে তো ডিলিট করবে না, কিছুক্ষণ তো রাখবেন। বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমরা ছোট ছোট কিছু সিগমেন্ট শিখব। যেমন যত বড় তত ছোট, এরকম কিছু প্রশ্ন থাকে, খুবই খুবই সিলি সিলি কিছু প্রশ্ন। এগুলো শিখতে হবে, এগুলো আসে আমাদের শীটের মধ্যে আসে। যেমন আমাদেরকে বললো একটি সংখ্যা, ভালো করে শুনেন একটু পারবেন,
একটি সংখ্যা 800 থেকে যত বড় 900 থেকে তত ছোট। একটি সংখ্যা 800 থেকে যত ছোট, সব শিখাবো, কোনো কমেন্টস করার দরকার নাই, চুপচাপ। এত ভালোবাসা দিচ্ছেন আজকে, তো শিখাবো না শিখাবো, একটু ঠান্ডা থাকেন। আমি সবসময় বলি না কমেন্টস করার দরকার নাই, সেখানে আমি কি শিখাচ্ছি মনোযোগটা এখানে রাখি। দেখবেন শেষে সব হয়ে গেছে। আমি জানি তো আপনাদের কি কি প্রশ্ন আছে। আপনাদেরকে অনলাইনে আসার পরে আমি একটা জিনিসই বুঝাতে পারি না যে আপনি কমেন্টস করলেই যে আমার মাথায় আসবে যেটা শিখাতে হবে, ব্যাপারটা এরকম না। আজকে আমরা 5 বছর 6 বছর থেকে পড়াচ্ছি। আপনি যে প্রশ্ন এখন করবেন, এই প্রশ্ন অলরেডি আমি 10-12 বার শুনে পার হয়ে আসছি। আমি জানি আপনাকে কি শেখাতে হবে, একটু ঠান্ডা থাকেন, সব শেখাবেন। তাহলে একটা সংখ্যা 800 থেকে যত বড়, 900 থেকে তত ছোট। এই যে এই সেগমেন্টে যখন কোনো প্রশ্ন আসবে তখন আপনি কিভাবে অ্যান্সার করবেন? সহজ কাজ, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। যত বড় তত ছোট, উল্টা করেও বলতে পারে যত ছোট তত বড়, যেভাবে বলবেন। যে দুইটা সংখ্যা দিবে তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, অর্থাৎ সংখ্যা দুটার গড় বের করবেন। তাহলে এটার অ্যান্সার আসবে 850। এই যে 800 সংখ্যা থেকে 850, 50 বেশি, আর 900 থেকে 50 কম। তাহলে যত বেশি তত কম, যত বড় তত ছোট। এই সেগমেন্টে আসলে আমরা এইভাবে অ্যান্সার করব, যত বড় তত ছোট। ঠিক আছে? শুনেন, আমি তো জানি এই অনলাইনে দেখতেছেন, এই জন্য আমার উপর মন খারাপ, রাগারাগি। আর সামনে পেলে ঘন্টার পর ঘন্টা বসে থেকে গল্প করবেন আমার সাথে, উঠতে চাইবেন না, বাড়িতে যেতে মন চাবে না, এটা আমি জানি। আমি কিছু কিছু ব্রাঞ্চে গেলে ওই ব্রাঞ্চ রাত 9টা পর্যন্ত খুলে রাখতে হয়, অফিসারদের থাকতে হয়। কেন থাকতে হয় এটা অফিসাররাও জানে, আমিও জানি। আমি গেলে পোলাপান সারাদিন বসে থাকে। আপনাদের অনেক অনেক ভালোবাসা আমি পাই। এই সামান্য কিছু কমেন্ট জনিত রাগারাগি, এটা এমনি সাময়িক বিষয়, বুঝেন না? একটা না, এই যে আপনারাও চিন্তা করেন, আপনারা যে সারাদিন মোবাইলে ক্লাস করেন, মাথা ব্যথা করে, মেজাজ খারাপ হয়। এই দেখেন আমরা 10 মিনিট লেটে আসলে আপনারা বলেন এত লেট কেন করছেন। তো এরকম আমরাও একটানা অনলাইন ক্লাস করতে করতে মাঝে মাঝে একটু রেগে যায়, এই মন খারাপ করে। স্যার, পরের সেগমেন্ট শিখবো ভাজক সংখ্যা। ভাজক সংখ্যা এগুলো ছোট ছোট অংশ, তো শিখে নেন, একটা একটা করে শিখে নিলে আপনাদের কাজ হয়ে আসবে। ভাজক সংখ্যা, ভাজক সংখ্যা। আপনাকে জিজ্ঞেস করলো 540-এর ভাজক সংখ্যা কয়টি? 540 এর ভাজক সংখ্যা কয়টি? আমি বিন্যাস সমাবেশ পারি না, বিন্যাস সমাবেশ সম্ভবত আমি পারি না রে। রংপুর আমি যাই না, আর সিটাগাং থেকে আমি ছাড়া পাই না। সিটাগাং তো সিটাগাং হচ্ছে আমার সেকেন্ড হোম। প্রতি মাসে গত মানে এই লকডাউনের আগে 2 বছর প্রতি মাসে আমার 6 দিন 7 দিন করে চিটাগাং আসছে। চিটাগাংয়ের 2টা ব্রাঞ্চে আমি ম্যাথ সব ক্লাস আনছি। আচ্ছা, ভাজক সংখ্যা, গল্প একদম বাদ। ভাজক সংখ্যা, তাহলে 540-এর ভাজক সংখ্যা কয়টা? তাহলে যখন এরকম কোন সংখ্যার ভাজক সংখ্যা চাইবে, আপনি তার আগে লসাগু করবেন। 2 দিয়ে ভাগ করলে 270, 2 দিয়ে ভাগ করলে 135, 3 দিয়ে ভাগ করলে 45, 3 দিয়ে ভাগ করলে 15, 3 দিয়ে ভাগ করলে 5। ঠিক আছে? আপনি কি পাচ্ছেন দেখেন, 2 পাচ্ছেন 2টা, 3 পাচ্ছেন 3টা, আর 5 পাচ্ছেন 1টা। এই লসাগু করলে কোন সংখ্যা কয়টা পাবেন এটা আগে নির্ধারণ করুন। নির্ধারণ করার পরে যেটা নিয়ম সেটা হচ্ছে, এটা একটা আছে, কয়টা আছে? একটা আছে। যে কয়েকটা থাকবে তার থেকে একটা বেশি ধরবে। অর্থাৎ এখানে 5 আছে একটা, আমি ধরবো 2টা। 2 কয়টা আছে? 2টা আছে, আমি ধরবো 3টা। 3 কয়টা আছে? 3টা, আমি ধরবো একটা বেশি, মানে 4টা। এটাই হচ্ছে এই অঙ্কের মজার বিষয়। তাহলে লসাগু করবো, লসাগু করার পর কোন সংখ্যাটা কয়বার আছে এটা একটু দেখবো।
5 আছে একবার, আমি নিব একবার বেশি, মানে যা যে কয়েকটা থাকবে তার থেকে একবার বেশি। একবার আছে আমি একবার বেশি নিব, এখানে 2 বার আছে একবার বেশি নিব, এখানে 3 বার আছে আমি একবার বেশি নিব। মানে 5 একটা আছে আমি ধরছি 2টা, 2 2টা আছে আমি ধরছি 3টা, 3 3টা আছে আমি ধরছি 4টা। এই যে কয়েকটা ধরে নিলাম, এবার সেই কয়েকটাকে গুণ করব। এই যে 24টি, বাস শেষ। ওকে, এবার আপনারা বলবেন 72 এর ভাজক সংখ্যা কয়টি? আপনাদের জন্য প্রশ্ন, 72 72 এর ভাজক সংখ্যা কয়টি? রাজশাহীতে আমি বছরে 2 বার যাই, রোজার ঈদে আর কুরবানি। হয় যাওয়ার সময় নাহলে আসার সময়। যে কয়েকটা থাকবে তার থেকে একটা বেশি, যে কয়েকটা থাকবে তার থেকে একটা বেশি, যে কয়েকটা থাকবে তার থেকে একটা বেশি। হ্যাঁ, এই পাচ্ছেন তো, সুন্দর। লসাগু করলে 2 36, 2 18, 2 9, 3 3। তাহলে 2 আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, তাহলে একটা বেশি ধরবো। 3 আছে কয়টা? একটা, দুইটা, একটা বেশি ধরবো। এই যে 3 4 12। এটা হচ্ছে ভাজক সংখ্যা। ভাজক সংখ্যা বলতে কতগুলো ভাজক সংখ্যা মানে হচ্ছে যে সকল সংখ্যা দ্বারা 72 কে ভাগ করা যায়। ভাজক, গুণনীয়, উৎপাদক, তিনটা একই ধরনের কথা, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা। সিনোনিম বলি আমরা যেটা, সমার্থক শব্দ। ভাজক সংখ্যা, উৎপাদক সংখ্যা, গুণনীয়, তিনটা একই জিনিস। গুণনীয়ক মানে কি? যে সকল সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা যায়। উৎপাদক মানে কি? যে সকল সংখ্যা থেকে এটা উৎপাদন হয়। ভাজক মানে কি? যে সকল সংখ্যা দ্বারা তাকে ভাগ করা হয়। তিনটা একই জিনিস, একই কথা, আমরা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্নভাবে ব্যবহার করি। অফলাইনে মিস করে লাভ নেই। কর্তৃপক্ষ বলছে আমাকে অফলাইনে ক্লাস দেবে না আপনাদের সাথে, যাবো না আপনাদের কাছে। সব জায়গায় যেতে পারবো না, এই জন্য প্রমিস করতে পারবো না, কিছু বলতে পারবো না। কপাল যার সাথে দেখা হওয়ার লেখা থাকবে তার সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা যে কোনো জায়গায় হতে পারে, সারা বাংলাদেশে যে কোনো। এখন সারা বাংলাদেশে 30টা ব্রাঞ্চ সবার সাথে দেখা নাও হতে পারে, সেই জন্য আগে থেকে কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, এই নিয়মটা শিখছি, এবার আমরা শিখবো জোর বিজোরের নিয়ম। এন কখনো বলা হয় যুগ্ম, কখনো বলা হয় জোর। যুগ্ম বা জোর একই কথা। পি অযুগ্ম বা বিজোড়, পি হচ্ছে অযুগ্ম। ঠিক আছে, এবার বলবো যে এন একটি যুগ্ম সংখ্যা, পি একটি অযুগ্ম সংখ্যা হলে নিচের কোনটি জোড়? প্রশ্ন করলো নিচের কোনটি জোড়? বগুড়ায় গিয়ে থেকে আসলাম 15 দিন, কোনো খোঁজ খবর নেই, এখন জিজ্ঞেস করতেছে বগুড়ায় তো বগুড়ায় করে আসলাম। আচ্ছা, এটা হচ্ছে এন প্লাস পি, এটা হচ্ছে এন ইন্টু পি প্লাস 1, এটা হচ্ছে 2n যোগ পি, আর এটা হচ্ছে m ইন্টু পি। আপনাকে প্রশ্ন করছে এন যদি যুগ্ম হয়, পি যদি অযুগ্ম হয়, তাহলে নিচের কোনটি
জোড় বা যুগ্ম সংখ্যা। কর্তৃপক্ষ যেখানে পাঠাবো সেখানেই যাবো, আমি আবার কোনো ক্লাস মিস করি। আমি কিন্তু মাসের 30 দিনই ক্লাস চাই, আমি বলি 30 দিনই ক্লাস দিই। আমি সব থেকে আমি সানোয়ার স্যার, আমরা 3-4 জন টিচার আছি যারা পারলে 30 দিনই ক্লাস নেই। আমরা প্রচুর দূরে, সানোয়ার স্যার একা মেন্টাল অ্যাবিলিটি পুরো সারা বাংলাদেশ ক্লাস নেই। সানোয়ার স্যার প্রচুর দূর করে, প্রচুর দৌড়াদৌড়ি করে। আমার ম্যাথের বিভিন্ন জায়গায় এইভাবে চলতে থাকে। নিচের কোনটি জোড় সংখ্যা? ঠিক আছে, সুন্দর 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 সুন্দর। নোয়াখালী আমি যাই না, আমার পাসপোর্ট নেই। নোয়াখালী মাঝে মাঝে শরীফ ভাই জোর করে আমার বাইরে নিয়ে যায়, সেটা ভিন্ন বিষয়। তার পাসপোর্ট দিয়ে আমার নেই, আমার কোনো নোয়াখালী যাওয়ার পাসপোর্ট নেই। সুন্দর। তাহলে এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব? সহজ উপায় কি? n হচ্ছে একটি জোড় সংখ্যা, এটাকে একটা জোড় সংখ্যা ধরবো, যেমন ধরেন 2। p হচ্ছে একটা অযুগ্ম বা বিজোড় সংখ্যা, এটাকে ধরবো 3। তাহলে n একটা জোড় সংখ্যা, p একটা অযুগ্ম সংখ্যা, এভাবে একটা জোড় বিজোড় সংখ্যা আমরা ধরে নিব। এবার এটাকে হিসাব করেন, 2 যোগ 3 মানে 5, মানে বিজোড় সংখ্যা। তাহলে এটা হবে না, এটা হচ্ছে 3 দুগুণ 6 যোগ 1 7, এটা হবে না। 2n মানে 2 দুগুণ 4 যোগ 3 7, এটাও হবে না। n ইনটু p তার মানে 6, এই যে জোড় সংখ্যা। আমি যখন এরকম জোড় বিজোড় বের করতে বলবে, যেটাকে জোড় বলবে একটা জোড় সংখ্যা ধরবেন, বিজোড় বললে একটা বিজোড় সংখ্যা ধরবেন, এখানে মানগুলো বসায় দেখবেন কোনটা জোড় সংখ্যা আসে। জোড় চাইলে একটা জোড় আসবে, 3টা বিজোড় আসবে। বিজোড় চাইলে একটা বিজোড় আসবে, 3টা জোড় আসবে। আশা করি সমস্যার সমাধান হয়ে গেছে। আপনি বগুড়া আসবেন কবে? কুরবানি ঈদের 7 দিন আগে। তোদেরকে কুরবানি দিতে যাবো। আচ্ছা, এরপরে কি শিখবো? পনপনি শিখবো না? পনপনি 7.583 পনপনিকে আমি সম্পূর্ণটা করে দিচ্ছি না, জাস্ট পনপনি ভাঙানোর নিয়মটা আমি শিখে দিচ্ছি। ঠিক আছে, যেমন ধরেন এইটার উপরে পনপনি আছে। বলছে একজন বলছে বুঝি নাই। বুঝেন নাই কেন? যেটা জোড় সংখ্যা বলবে তাকে একটা জোড় সংখ্যা ধরে নেবেন, যেটা বিজোড় সংখ্যা বলবে সেটাকে একটা বিজোড় সংখ্যা ধরে নেবেন, তারপরে অপশন টেস্ট করবেন। আমরা অপশন টেস্ট করেছি। ঠিক আছে, এই যে পনপনি যদি শেষের সংখ্যার উপরে থাকে তাহলে পনপনি কিভাবে ভাঙবে খেয়াল করেন। প্রথমে নিচে কাজ করবো, তারপর উপরে কাজ করবো। নিচের কাজটা হচ্ছে যে কয়েকটা সংখ্যার উপরে পনপনিক থাকবে সে কয়েকটা নয়। আচ্ছা, আমি আরো দুটো এক্সাম্পল দিই। 7.5834, ধরেন 8 এর উপরে পনপনিক, 4 এর উপরে পনপনিক। এই 8 আর 4 এর উপরে পনপনিক মানে 834 পুরোটার উপরে পনপনিক। পনপনিক দেওয়ার নিয়ম হচ্ছে যেখান থেকে শুরু আর যেখানে শেষ। ধরেন যদি 5 এর উপরে পনপনিক থাকতো তাহলে এটা থাকতো না, একবারে 5 এর উপরে। ঠিক আছে, যেটা জোড় সংখ্যা সেটাকে 2 ধরে নিছি, যেটা বিজোড় সংখ্যা সেটাকে 3 ধরে নিয়ে অঙ্ক করেছি। আসবে না, আমরা নিয়ে আসবো। আপনি ইচ্ছা করলে জোড় সংখ্যা 68 আর বিজোড় সংখ্যা 69 ধরেও ক্যালকুলেশন করতে পারেন। যদি আপনার 2, 3 দেখলে একটু কষ্ট লাগে, আপনি একটু 68, 69 ধরে জোড় বিজোড় ক্যালকুলেশন। সহজ সংখ্যা ধরবেন, সহজ সংখ্যা ধরলেই হবে। হ্যাঁ, চাইলে আপনি 1, 2 ধরতে পারেন, আপনি সহজও ধরতে পারেন, আপনি ইচ্ছা করলে কঠিন ধরতে পারেন। আচ্ছা, তাহলে আমরা কথা চেঞ্জ করি, আমরা এখানে আসি। যে কয়েকটা সংখ্যার উপরে পনপনিক থাকবে সে কয়েকটা নয়।
তাহলে এখানে কয়টার উপরে পৌনঃপুনিক আছে? একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, এবার এই পৌনঃপুনিক আর এই দশমিকের মাঝে যে কয়েকটা সংখ্যা থাকবে সে কয়েকটা শূন্য। এই শেষ পৌনঃপুনিক আর দশমিকের মাঝে যে কয়েকটা সংখ্যা থাকবে সে কয়েকটা শূন্য। পৌনঃপুনিকের যোগ জবের পরীক্ষায় আসে না, শেখার দরকার নেই। পৌনঃপুনিকের যোগ বিয়োগ গুণ জবের পরীক্ষায় আসে না, শেখার দরকার নেই। প্রেসার কমান এগুলো আজে বাজে চিন্তা করতে গেলে মাথা ফেটে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে পৌনঃপুনিকের জন্য একটা 9, পৌনঃপুনিক আর দশমিকের মাঝে যে কয়েকটা সংখ্যা সে কয়েকটা শূন্য। এটা পৌনঃপুনিক আর দশমিকের মাঝে যে কয়েকটা সংখ্যা সে কয়েকটা শূন্য। এবার আমরা করব ওপরের কাজ। ওপরে প্রথমে পুরো সংখ্যাটা লিখবেন, কোনো দশমিক থাকবে না, কোনো কিছু থাকবে না। প্রথমে আগে পুরো সংখ্যাটা লিখবেন 75834। এবার মাইনাস, এবার এই পৌনঃপুনিকের সংখ্যাটা বাদ, মানে পৌনঃপুনিক যে সংখ্যার উপর থাকবে সেটা বাদ দিয়ে বাকিটুকু লিখবেন। তাহলে 7583। তাহলে পৌনঃপুনিকটুকু বাদ, এখানে কি থাকবে 75। এবার এটা বিয়োগ করে যেটা পাবেন সেটাই রেজাল্ট। আসলে এই অঙ্কে আমরা কি করি? এই অঙ্কে আমরা যেটা করি সেটা হচ্ছে এইটা হচ্ছে আবৃত ভগ্নাংশ। এই আবৃত ভগ্নাংশকে এখানে যে রেজাল্টটা আসবে সেটা হবে সাধারণ ভগ্নাংশ। আবৃত ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। নয় বেড়াইতে গেছিল, বাসা ফিরে এসছে। দেখেন থাকবে সেটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। আচ্ছা, আপনাদের আর কিছু শিখতে ইচ্ছা করলে বলেন, নাহলে মোটামুটি আমাদের ক্লাস এখানেই শেষ। এই কয়েকটা বিষয় আপনাদের জানলেই হবে। আর কিছু কি আছে? আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। এই যে 0.003 মানে হচ্ছে দশমিকের জন্য 1, তিনটা সংখ্যার জন্য 3টা শূন্য আর উপরে 3। এই যে এটা ধনাত্মক সংখ্যা। এবার কি বুঝছেন এটা কিভাবে ধনাত্মক সংখ্যা হলো? পাগল করে ছাড়ছে একটা প্রশ্ন। এটা তো এমনি ধনাত্মক বোঝা যাচ্ছে, এর সাথে কি মাইনাস চিহ্ন আছে? মাইনাস চিহ্ন না থাকলে সেটা ধনাত্মক। পাগল হয়ে গেছে একটা প্রশ্ন করে।
এই যে এটা ধনাত্মক, এটা কি চিনছেন যে এটা ধনাত্মক? থ্যাংক ইউ। তাহলে এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি, এইটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারে বিশেষ কারণ ছাড়া ফোন দেওয়া নিষেধ, নাম্বার দিয়ে রাখলাম, বিশেষ প্রয়োজন করলে ইউজ করবেন, তাই বলে যখন তখন ইউজ করবেন না। ফোন দিলে আগে শুনবেন কেমন আছি, কোথায় আছি, কি সিচুয়েশনে আছি, তারপর কোনো কিছু আবার বোঝানো হবে না, ভিডিওটা আবার দেখতে হবে। ঠিক আছে, ওকে ওকে, ওভার এন্ড আউট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পারফেক্ট নাম্বার বা যোগসূত্র সংখ্যা আমি শিখাইতাম, কিন্তু এই যে প্রথমে যেহেতু বলে ফেলছি যে